এবার আমরা কিটোনের ইন্ডিভিজুয়াল প্রিপারেশন দেখার পর ইন্ডিভিজুয়াল অ্যালডিহাইডের কিছু গুরুত্বপূর্ণ প্রিপারেশন রয়েছে যেগুলো আমাদের পরীক্ষা পারপাসে ভীষণ গুরুত্বপূর্ণ, সেই প্রিপারেশনগুলোর ওপর চোখ রাখবো। তো চলো শুরু করে দেওয়া যাক অ্যালডিহাইডের কিছু ইন্ডিভিজুয়াল প্রিপারেশন। তো আমরা যে জেনারেল প্রিপারেশনগুলো অ্যালডিহাইড কিটোনের পড়েছি, এর বাইরে যে সমস্ত প্রিপারেশন শুধুমাত্র অ্যালডিহাইডের প্রিপারেশন হিসেবে রয়েছে সেগুলো বেসিক্যালি অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, অর্থাৎ জারণ এবং বিজারণের ফলে আমরা অ্যালডিহাইডকে তৈরি করতে চাইছি। অর্থাৎ বিভিন্ন সাবস্ট্রেটকে হয় অক্সিডেশন বা অক্সিডাইজড অথবা রিডাকশন বিজারণ, এই জারণ এবং বিজারণের দ্বারা কিন্তু আমরা অ্যালডিহাইডগুলোকে প্রস্তুত করতে পারি। তো প্রথমে বলে রাখি এখানে, মানে আমরা যেভাবে মেকানিজম ধরে পড়তে অভ্যস্ত যদি হয়ে যায় তাহলে এই জায়গাতে আমাদের একটু সমস্যা ক্রিয়েট করবে, কারণ অক্সিডেশন রিডাকশন রিয়াকশনের মেকানিজমগুলো কিন্তু অনেক রিয়াকশনের আনসার্টেন, মানে এখনো এমন কিছু অক্সিডেশন রিডাকশন রিয়াকশন আছে যার মেকানিজমগুলো এখনো পর্যন্ত সে অর্থে পুরোপুরি ক্লিয়ার নয় আমাদের কাছে। দ্বিতীয়ত, কারণ আমি আগেই বলেছি হ্যালো অ্যালকেন হ্যালোয়েন্স পড়াতে গিয়ে যে মেকানিজম হচ্ছে আমাদের দ্বারা মানে ইনডাইরেক্ট কিছু এভিডেন্সের উপর ভিত্তি করে আমাদের দ্বারা মানে রচিত একটা পাথওয়ে আমরাই তৈরি করেছি কিছু ইনডাইরেক্ট এভিডেন্সের উপর ভিত্তি করে। তো এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে জারণ বিজারণ রিয়াকশনের মেকানিজম খুব জটিল এবং এমন অনেক রিয়াকশন আছে যার মেকানিজমগুলো আনসার্টেন, মানে এখনো পর্যন্ত সঠিক মেকানিজম ওই পার্টিকুলার রিয়াকশনের আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো এই কারণে আমরা এই পার্টিকুলার পার্টে অ্যালডিহাইড কিটোনের যে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনগুলো পড়বো তার মেকানিজমটাকে আমাকে একটু অগ্রাহ্য করতে হবে, করে মনে রাখার জন্য কিছু সঠিক পাথ হয়ে খুঁজে বার করে রিয়াকশনগুলোকে পড়তে হবে। তো ক্লিয়ার? তো যদি এটা হয় তাহলে আমরা কিটোন এবং অ্যালডিহাইডের এই প্রিপারেশনগুলো শুধুমাত্র আমাদের নিজেদের আত্মস্থ করার জন্য যেটুকু মেকানিজমের প্রয়োজন সেটুকুর দ্বারাই মনে রাখবো। তো চলো শুরু করে দেয় এবার রিডাকশন দিয়ে। আমরা যদি রিডাকশন রিয়াকশন দ্বারা শুরু করি, কিছু ইম্পর্টেন্ট রিডাকশন রয়ে গেছে। ফার্স্ট যে রিয়াকশন সেটা হচ্ছে স্টিফেন্স মেথড বা স্টিফেন্স রিয়াকশন। স্টিফেন্স রিয়াকশন অর্থাৎ স্টিফেন্সের মেথডের দ্বারা কিন্তু আমরা কি করতে পারি, অ্যালডিহাইডকে তৈরি করতে পারি। নেক্সট যে রিডাকশন, দিস ইজ কল্ড রোজেনমান রিডাকশন, মানে ভীষণ গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াগুলো। দিস ইজ রোজেনমান রিডাকশন। থার্ড 3 নম্বর রিডাকশন দ্বারা যেখান থেকে আমরা অ্যালডিহাইড বানাতে পারি, দিস ইজ কল্ড ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই একটা স্পেশাল রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটা আমাদের কাছে খুব একটা অপরিচিত নয়। দিস ইজ কমপ্লেক্স মেটাল হাইড্রাইডের মতো একটা রিয়েজেন্ট। এখানে আইসোবিউটাইল গ্রুপকে অ্যালুমিনিয়ামের সাথে জোড়া হয়েছে, অর্থাৎ পুরো রিয়েজেন্ট হচ্ছে ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই রিয়েজেন্টকে ইউজ করে আমরা কোনো এস্টারের সাথে বিক্রিয়া ঘটিয়ে রিডাকশনের দ্বারা আমরা অ্যালডিহাইডকে তৈরি করতে পারি। তো চলো আমরা আগে এই রিডাকশনের রিয়াকশনগুলোকে দেখে নিই একটা একটা করে, তারপর অক্সিডেশনে আসবে। তো অক্সিডেশন গুলোকে আমরা আগে টোটাল রিয়াকশন অক্সিডেশন গুলোকে একবার চোখ বুলিয়ে নিই, তারপর আমরা ডিটেল রিয়াকশনের ভিতরে ঢুকবো। তো অক্সিডেশন রিয়াকশন হিসাবে আমরা যে রিয়াকশন গুলোর দ্বারা অ্যালডিহাইড পেতে পারি তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েকার প্রসেস। ওয়েকার পদ্ধতি, এই একটা পদ্ধতি ওয়েকার, যার দ্বারা কিন্তু আমরা কখনো কখনো কিটোনকে তৈরি করে ফেলতে পারি।
তো আমরা কিটোনের প্রিপারেশনে ওয়েকারটাকে ইন্ট্রোডিউস করে দিতে পারি। আমি এখানে আলাদা করে বলিনি, এখানে ওয়েকার পদ্ধতি যখন ডিটেল আলোচনা করব তখন দেখিয়ে দেবো এখান থেকে কিটোনও তৈরি করা সম্ভব। তো ওয়েকার প্রসেস, সেকেন্ড যে অক্সিডেশন প্রসেসের দ্বারা আমরা অ্যালডিহাইড বানাতে পারি, দিস ইজ কল্ড অক্সো প্রসেস। অক্সো প্রসেসের দ্বারা, এই প্রসেসের দ্বারাও কিন্তু আমাদের পক্ষে অ্যালডিহাইড তৈরি করা সম্ভব। তাহলে ওয়েকার প্রসেস, অক্সো প্রসেস, এই দুটো প্রসেস দ্বারা আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে প্রস্তুত করতে পারি। অ্যাট দ্য সেম টাইম কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতির জন্য কিছু অক্সিডেশন রিয়াকশন রয়েছে, যেটা আমাদের কাছেও ভীষণ ইম্পর্টেন্ট। তো অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে এই রকম কিছু অক্সিডেশন প্রসেস রয়েছে, যেটা এইটাকে যদি আমি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের জন্য ভাবি, অক্সিডেশনের দ্বারা এই দুটো প্রসেসের দ্বারা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড করতে পারি, ঠিক অ্যারোমেটিক অ্যালডিহাইড তৈরি করার ক্ষেত্রে এরকম কিছু প্রসেস রয়েছে। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এটার্ড রিয়াকশন। এই রিয়াকশন দ্বারা আমরা টলুইনকে অ্যারোমেটিক অ্যালডিহাইডে রূপান্তরিত করতে পারি। এটার একটা রিয়াকশন। এছাড়া এই রিয়াকশনে টলুইনকে CH3 কে আমরা CHO অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইডে রূপান্তরিত করতে চাইছি, যেটা করা সম্ভব এটার্ড বিক্রিয়া দ্বারা। যে রিয়াকশন আপনার কাছে খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, রিয়েজেন্ট হিসেবেও রিয়েজেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। এছাড়া এই রিয়াকশনটাকে আরো একটা পদ্ধতির মাধ্যমে ঘটানো সম্ভব, আরো একটা বিশেষ রিয়েজেন্টের দ্বারা ঘটানো সম্ভব। দিস ইজ কল্ড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মিডিয়ামে নেওয়া CrO3। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের মধ্যে নেওয়া CrO3ও কিন্তু এই রিয়াকশনটাকে একই রকম ভাবে অ্যারোমেটিক অ্যালডিহাইডে রূপান্তরিত করতে পারে। ঠিক। এছাড়া অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রিপারেশনের আরো একটা পদ্ধতি রয়েছে, সেটা কি না, সেটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড থেকে। এটা ইম্পর্টেন্ট রিয়াকশন আমার রয়েছে। দিস বেনজাইল ক্লোরাইড থেকে আমরা কিভাবে অ্যারোমেটিক অ্যালডিহাইডে আসতে পারি, এবং দিস রিয়াকশন ইজ ভীষণই, বেনজাইল ক্লোরাইড থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইডের প্রিপারেশন যেটা ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে সেকেন্ড সমলেড রিয়াকশন। এছাড়া আমাদের কিছু রিপিটেড রিয়াকশন আছে, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে। বেনজিন থেকে দিস ইজ গটারম্যান রিয়াকশন, দিস ইজ গটারম্যান কচ রিয়াকশন। তার মানে এর পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট রিয়াকশনকে আমি টোটালি নোট করে দিলাম অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে, এর পাশাপাশি আরো দুটো রিয়াকশন দ্বারা আমরা অ্যালডিহাইড বানাতে পারি, যেগুলো আমাদের অলরেডি নোন রিয়াকশন, জানা রিয়াকশন আমরা 11 থেকে পড়ে আসছি। দিস ইজ গটারম্যান রিয়াকশন অ্যান্ড গটারম্যান কচ রিয়াকশন। ক্লিয়ার? তো এবার টোটাল রিয়াকশন গুলোকে আমি আস্তে আস্তে একে একে ডিটেল পড়ব। তো আমরা এক্ষেত্রে শুরু করি যদি রিডাকশন দিয়ে। একদম প্রথম যে রিয়াকশন দেখো, সেই রিয়াকশনের ক্ষেত্রে ফার্স্ট রিয়াকশন হিসেবে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্টিফেন্স রিয়াকশন। এই রিয়াকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন। স্টিফেন্স রিয়াকশন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। তো এই রিয়াকশনের সাবস্ট্রেট কি, রিয়েজেন্ট কি, যেটা আমরা এই প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে, স্টিফেন্স রিয়াকশনের ক্ষেত্রে সাবস্ট্রেট হচ্ছে এরকম একটা অ্যালকাইল সায়ানাইড RCl। এটা যেহেতু বেসিক্যালি একটা রিডাকশনের মধ্যে পড়ে, তাহলে রিয়েজেন্ট হিসাবে যে রিয়েজেন্ট ইউজ করবো, দিস ইজ এটা রিডাকশনের জন্য ব্যবহৃত কোনো রিয়েজেন্ট। দিস ইজ কল্ড SnCl2HCl। SnCl2HCl
এক্ষেত্রে আমার সেই রিডাকশনের জন্য ব্যবহৃত রিয়েজেন্ট। তো এই রিয়াকশন প্রোডাক্ট হয়তো বিভিন্ন জটিল মেকানিজমের মধ্য দিয়ে আলটিমেটলি ঘটে। ওই মেকানিজম আত্মস্থ করারও কোনো প্রয়োজন নেই, আমাদের মেকানিজম অত জটিল মেকানিজমের ভিতরে যাওয়ার দরকার নেই। তো এক্স্যাক্টলি আমি যদি খুব সিম্পলি এই রিয়াকশনটাকে বুঝতে চাই, তাহলে কি ঘটবে অ্যাকচুয়ালি, এসেনসিয়াল টু এইচসিএল এটা দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই রিয়াকশনে হাইড্রোলিসিস ঘটাতে হবে, আর্দ্র বিশ্লেষণ, মানে সেকেন্ড স্টেপে আমাকে এই পার্টিকুলার রিয়াকশনে যেটা ঘটাতে হবে সেটা হচ্ছে হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। 2 নম্বর, তার মানে এসেনশিয়াল টু এইচসিএল শুধু দিলি এই রিয়াকশন ঘটবে না। 2 নম্বর, H3O প্লাস অর্থাৎ বা H প্লাসের প্রেজেন্সে H2, আমরা যদি এখানে H2O ইউজ করতে পারি, H2O আর্দ্র বিশ্লেষণ ইন প্রেজেন্স অফ H প্লাস, অ্যাসিডের প্রেজেন্সে আর্দ্র বিশ্লেষণ, বা আমি শুধু অ্যাসিড তো অলরেডি দেওয়াই আছে, আমি শুধু H2O এখানে ইউজ করতে পারি, কারণ সিস্টেমে যেহেতু এসেনশিয়াল টু এইচসিএল রয়ে গেছে, আমি শুধু আর্দ্র বিশ্লেষণ করে সামান্য হিট যদি আমরা দিই তাহলে হিটের প্রেজেন্সে আর্দ্র বিশ্লেষণ, এই দুটো হচ্ছে আমার এক্ষেত্রে রিয়েজেন্ট। এরা অ্যাকচুয়ালি ফাংশন করবে কিভাবে, আমরা এখানে মনে রাখবো কিভাবে রিয়েকশনটাকে, তো সেটা দেখার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এসেনশিয়াল টু এইচসিএল যেহেতু একটা রিডিউসিং এজেন্ট, এটা বিজারণ ঘটাতে পারে। বিজারণ হোয়াট ইজ বিজারণ, এক্ষেত্রে কোনো কার্বন কার্বন মাল্টিপল বন্ডের ভিতরে বন্ডটা ভেঙে গিয়ে হাইড্রোজেনের অ্যাডিশন আমার কাছে একটা বিজারণ। তো এক্ষেত্রে দেখো আরসিএন এর ক্ষেত্রে এই আর আর সি আর এন এর ভিতরে থাকা এই যে মাল্টিপল বন্ডের একটা বন্ড ভেঙে গিয়ে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এইটা তৈরি করবে, এর সাথে এইচসিএল এরকম একটা সল্টের ফরমেশনে থাকবে। অ্যাট ফার্স্ট এইরকম একটা কম্পাউন্ড সে তৈরি করবে, দ্যাট ইজ কি না আরসিএইচ, আরসিএইচ ডবল বন্ড এনএইচ, তার সাথে এইচসিএল এবার রয়েছে। এবার হাইড্রোলিসিস যদি আমি নেক্সট স্টেপে ঘটাই, এই যে হাইড্রোলিসিস যেটা আমাদের সেকেন্ড রিয়েজেন্ট হিসেবে দেওয়া রয়েছে, আমি হাইড্রোলিসিসের ক্ষেত্রে দেখো এইটা আমাদের কাছে অলরেডি পড়া রিয়াকশন। আমরা দেখিয়েছি যে সি ডবল বন্ড এনএইচ সিস্টেমে যখনই আমি হাইড্রোলিসিস করব, 2 স্টেপ হাইড্রোলিসিস আমার এখানে রিকোয়ার্ড, 2টো স্টেপ হাইড্রোলিসিসের প্রয়োজন, এবং এই 2টো স্টেপ হাইড্রোলিসিসের দ্বারা এই ডবল বন্ড এনটা আলটিমেটলি সরে গিয়ে এখানে ডবল বন্ড ওতে রূপান্তরিত হয়, দ্যাট ইজ আর সিএইচ ডবল বন্ড ও, আর সিএইচ ওতে রূপান্তরিত হবে এক্ষেত্রে এই স্পেসিফিক রিয়াকশনটা। ক্লিয়ার? অর্থাৎ আমরা এক্ষেত্রে এইভাবে অ্যালডিহাইডটাকে মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট, এইভাবে মনে রাখতে পারি। তো অ্যালকিল সায়ানাইড, যে কোনো অ্যালকিল সায়ানাইডকে এসেনশিয়াল টু এইচসিএল দিলে সে ফার্স্ট স্টেপে এটা একটা রিডিউসিং এজেন্ট, এটা রিডিউস করাবে, ডবল একটা মাল্টিপল বন্ড খুলে দিয়ে দুটো হাইড্রোজেনকে অ্যাডিশন ঘটিয়ে দেবে, দিস ইজ রিডাকশন। নেক্সট স্টেপে যদি আমি হাইড্রোলিসিস করি, তার ডবল বন্ড এনএইচ সিস্টেম হাইড্রোলিসিসের দ্বারা আমরা আগের ভিডিওতে দেখেছি আলটিমেটলি ডবল বন্ড ওতে রূপান্তরিত হতে পারে, দ্যাট ইজ সিএইচ ডবল বন্ড এটো আর সিএইচও এরকম একটা অ্যালডিহাইড তৈরি করতে পারে। দিস ইজ স্টিফেন্স রিয়াকশন। এটা গেল আমার স্টিফেন্স রিয়াকশন, এবং সেখান থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড পেতে পারি। এখানে যদি আমি আর এর পরিবর্তে অন্য যে কোনো গ্রুপ রাখি, অ্যাকচুয়ালি ফাংশন করছে কে সিএন গ্রুপ এই দুটো রিয়েজেন্টের প্রেজেন্সে। তো আলটিমেটলি আর কে চেঞ্জ করে বিভিন্ন সায়ানাইড ইউজ করা হতে পারে, এক্ষেত্রে প্রোডাক্টও ভিন্ন ভিন্ন হতে পারে। ক্লিয়ার? যেমন পিএইচ সিএন ইউজ করতে পারি আমি, ফিনাইল সায়ানাইড, তাহলে পিএইচ সিএইচ ইজ দ্য প্রোডাক্ট। তো এগুলো মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমি জেনারেলি মেকানিজমের একটা শর্টকাট গ্রুপ দেখিয়ে দিয়েছি। তো চলে আসবে আমরা নেক্সট রিয়াকশন। সেকেন্ড যে রিডাকশন, দিস ইজ কল্ড রোজেনমান্ড রিডাকশন। তো হোয়াট ইজ রোজেনমান্ড রিডাকশন? এই রোজেনমান্ড রিডাকশন একটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন, ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এই রোজেনমান্ড রিডাকশনের দ্বারা কিভাবে অ্যালডিহাইড কিটোন বানানো সম্ভব যদি আমি সেটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি টোটালি এটা ট্রুলি একটা রিডাকশন রিয়াকশন, এবং এই রিডাকশনটা শুধুমাত্র হাইড্রোজেনের প্রেজেন্সেই সম্ভব। হাইড্রোজেনই একে রিডিউস করে দিতে পারে। কিভাবে?
এক্ষেত্রে সাবস্ট্রেট হিসেবে যদি আমি RCOCl নিই, RCOCl, এটাকে আমাকে মনে রাখতে হবে যে বিভিন্ন রিঅ্যাকশনের ক্ষেত্রে সাবস্ট্রেটটা কি, রিয়েজেন্টটা কি, সেই ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টে কি প্রোডাক্টে শিফট করছে। RCOCl তার মানে অ্যাসিড ক্লোরাইড ইজ দ্য সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটে রিডাকশন ঘটাচ্ছে কে, রিয়েজেন্ট হিসেবে আমরা কাকে নেব, অ্যাকচুয়ালি রিয়েজেন্ট কিন্তু হাইড্রোজেন। হাইড্রোজেন এক্ষেত্রে রিয়েজেন্ট, কিন্তু হাইড্রোজেন শুধু রিয়াকশনটা ঘটাতে পারে না, একে ক্যাটালিস্ট করানোর প্রয়োজন। তো এক্ষেত্রে এই ক্যাটালিস্ট হিসাবে আমরা ইউজ করব কাকে, এই রোজেনবার্গ রিডাকশনে ক্যাটালিস্ট হিসাবে আমরা ইউজ করব প্যালাডিয়াম ইন BaSO4, অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের প্রেজেন্সে। এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দুজনেই কি করে, দুজনেই ক্যাটালিস্টের কাজ করে। তো দুজনে ক্যাটালিস্টের কাজ করে, এখান থেকে প্রশ্ন হতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন, যে এখানে বেরিয়াম সালফেটের কাজ কি, প্যালাডিয়ামের কাজটাই বা কি, বা কেন শুধু হাইড্রোজেন আমার এক্ষেত্রে সাফিসিয়েন্ট নয়, এই সমস্ত কিছুগুলো এই প্রশ্নের ভিতরে ইনক্লুডেড হতে পারে। তো এক্ষেত্রে আমি যদি হাইড্রোজেনকে প্যালাডিয়াম BaSO4 এর প্রেজেন্সে রাখি, দিস ইজ দ্য রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটাকে আরেকটু রক্ষণাত্মক করার জন্য আমরা কি করতে পারি, একে ফুটন্ত জাইলিন বা কুইনোলিন, অথবা কুইনোলিনের প্রেজেন্সে রাখতে পারি। অর্থাৎ হাইড্রোজেনকে প্যালাডিয়াম BaSO4 এর প্রেজেন্সে ফুটন্ত জাইলিন বা কুইনোলিন, এখানে জাইলিন কুইনোলিনের ভূমিকাটা কি সেটা টোটালি তোমাকে ক্লিয়ার করতে হবে। তো প্রথমে বলে রাখি, এখানে হাইড্রোজেন প্যালাডিয়াম BaSO4, এখানে হাইড্রোজেন কি করবে, এটা রিডাকশনের কাজ করবে। তাহলে এই সাবস্ট্রেটে যদি আমি রিডাকশন হিসাবে দেখি, বেসিক্যালি রিডাকশন মিন্স অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে যাওয়া, হাইড্রোজেনের অথবা হাইড্রোজেনের মতো কোনো এলিমেন্টকে অ্যাডিশন হয়ে যাওয়া। তার মানে এখানে অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে রয়েছে কি ক্লোরিন, তাহলে ক্লোরিন সোজা বেরিয়ে গিয়ে এখানে একটা যদি হাইড্রোজেন ঢুকে যায়, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রোডাক্ট, অর্থাৎ RC ডবল বন্ডেড OH। এক্ষেত্রে প্রোডাক্ট ভীষণই সিম্পল, মানে এখানে রিয়াকশনের মেকানিজম ভীষণ জটিল, কিন্তু আমি সিম্পলি মনে রাখার উপায় হচ্ছে, যেহেতু এটা রিডাকশন আমরা এই অর্থে কোনো রিয়াকশনকে বলি যেখানে অক্সিজেনের মতো কোনো এলিমেন্ট বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল সেই সাবস্ট্রেট থেকে বেরিয়ে চলে যাওয়া, সেটা আমার রিডাকশন, অথবা হাইড্রোজেন এসে অ্যাড হয়ে যাওয়া কোনো সাবস্ট্রেটে। এবার এক্ষেত্রে দুটোই ঘটছে, এখানে তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে ক্লোরিন বেরিয়ে গিয়ে এখানে যদি হাইড্রোজেন চলে আসে, দিস ইজ দ্য রিডাকশন। প্লাস এই HCl মিলে HCl হিসাবে এক্ষেত্রে বাই প্রোডাক্ট বার করে দিতে পারে। তাহলে এক্ষেত্রে আমার ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট হিসেবে এই ধরনের অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। এবার এক্ষেত্রেও আর এর ভূমিকাটা আর এর মতোই, আর হিসাবে যাকে নেব সেই রকম প্রোডাক্ট আমরা এক্ষেত্রে পাবো, রিডাকশন ওয়াইজ বা রিয়াকশন ওয়াইজ রিয়াকশনটা ঠিক এরকম। এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমরা বেরিয়াম সালফেট বা কুইনোলিন বা জাইলিনকে নেব, এর ভূমিকাটা এক্স্যাক্টলি কি। যখন আমরা রিডাকশন করাতে চাইছি, দেখো এখানে এই রিডাকশনে ক্যাটালিস্ট পয়জনিং করার জন্য BaSO4 এর প্রয়োজন, অর্থাৎ ক্যাটালিস্টটাকে পয়জনিং করে দিতে হয়। কেন করার প্রয়োজন, তার কারণ হচ্ছে এই যে প্রোডাক্টটা আমরা পেয়েছি, এই প্রোডাক্টটা ফার্দার রিডিউস করে দিতে পারে ওই রিয়েজেন্ট। তো আমি যে রিয়েজেন্টটাকে ইউজ করেছি, এই হাইড্রোজেন ফার্দার থেকে রিডিউস করে দিতে পারে। এই রিডাকশনটাকে টোটাল এই অ্যারেস্ট করে দেওয়ার জন্য, ওই ক্যাটালিস্টের ক্ষমতাটাকে খর্ব করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য এখানে BaSO4কে আমরা ইউজ করি, যাতে BaSO4 এই ক্যাটালিস্টের ভিতরে পয়জনিং ঘটিয়ে রিয়াকশনটাকে ফার্দার রিডাকশন থেকে আটকে দিতে পারে। এইখানে BaSO4 এর কাজই হচ্ছে এটা। তাহলে বেরিয়াম সালফেটকে আমরা কি করি, এই কারণে আমরা এখানে ব্যবহার করি। এছাড়া দেখো কুইনোলিন বা জাইলিন, এদেরকে এরাও কিন্তু পরোক্ষে সেই কাজটাই করে।
অর্থাৎ কুইনোলিন বা জাইলিন এই প্যালাডিয়াম ধাতুর ক্যাটালাইটিক যে এফেক্ট সেটাকে কিন্তু হ্রাস করে দেয়। তাহলে আমি বেরিয়াম সালফেট অ্যাট দ্য সেম টাইম কুইনোলিন বা জাইলিনকে যদি ইউজ করি, তাহলে এই ক্যাটালিস্ট যেটা ইউজ করছি তার ক্যাটালাইটিক এফেক্টটা অনেকখানি কমে গিয়ে রিয়াকশনটা ঠিক এই জায়গাতে স্টপ করে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে অ্যালডিহাইডকে আমরা পেতে পারি। না হলে এইটা ফার্দার রিডিউসড হয়ে এখান থেকে অ্যালকোহল বেরিয়ে আসতে পারতো অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে। সেই কারণে রোজেনম্যান রিডাকশন আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন। এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন এই রিডাকশন সংক্রান্ত বা ক্যাটালিস্ট সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে। তাহলে আমাদের এখানে বিএসও এর বেসিক কাজ হচ্ছে ক্যাটালিস্ট পয়জনিং এর ক্ষেত্রে বিএসও ভূমিকা রয়েছে, এবং কুইনোলিন বা জাইলিনের কাজও কিন্তু প্যালাডিয়ামের ক্যাটালাইটিক এফেক্টটাকে কমিয়ে দিয়ে রিয়াকশনটাকে এই জায়গায় স্টপ করে দেওয়া। ক্লিয়ার? তো দিস ইজ দ্য রোজেনমান রিডাকশন। এইটাই আমার কাছে রোজেনমান রিডাকশন, এবং এক্ষেত্রে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ এই রিয়াকশনের দ্বারা আমরা অ্যালডিহাইডকে বানাতে পারি। তো নেক্সট যে রিডাকশনের কথা বলেছিলাম সেটা কি? ডাইভেল, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই রিয়েজেন্টটাকে আমরা কি করতে পারি? সংক্ষেপে বলতে পারি দিস ইজ ডাইভেল এইচ, DIBALH, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। চলো দেখে নেওয়া যাক। ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ALH। এইভাবে এই রিয়েজেন্টটাকে লেখা হয়। DI, এখানে ডাই লিখতে পারো, DIBAL, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো রিয়েজেন্ট যাই হোক না কেন, এটা বেসিক্যালি একটা কমপ্লেক্স মেটাল হাইড্রাইড। এর বেসিক কাজই হচ্ছে এই সিস্টেম থেকে কমপ্লেক্স মেটাল হাইড্রাইডগুলো যেটা করে অ্যাজ এ H মাইনাসের সাপ্লায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ হাইড্রাইড আয়নের সাপ্লায়ার হিসেবে কাজ করে। তো হাইড্রাইড আয়নের সাপ্লায়ার হিসেবে যদি কাজ করতে পারে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা কোনো একটা এস্টারের প্রেজেন্সে যদি একে নিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে কিভাবে বিক্রিয়া ঘটাবে? ধরো এইরকম আমরা যদি এরকম একটা এস্টারকে চুজ করি, দ্যাট ইজ CH3 CH2 এর হোল লাইন, তার মানে একটা বড় কার্বন কার্বন চেন, C ডবল বন্ডেড ও C2H5, এরকম একটা এস্টারকে নিচ্ছি, একে এইরকম একটা ডাইভেল দিচ্ছি। সেকেন্ড স্টেপে যদি একে আমরা হাইড্রোলিসিস ঘটাতে পারি H2O বা H2O প্লাস, তো এক্ষেত্রে ঘটাচ্ছে কি, এই H মাইনাসটা এই কার্বন সেন্টারে নিউক্লিওফাইল হিসাবে ইউজড হয়ে এই কার্বন সেন্টারে, যেটা ইলেকট্রো ডেফিসিয়েন্ট সেন্টার, এই সেন্টারে অ্যাটাক করবে, করার সাথে সাথে একে বার করে দেবে। যদি বার করে দেয় তাহলে এক্ষেত্রে দেখো এই হাইড্রোজেনটা এখানে ইনক্লুডেড হবে। এই হাইড্রোজেন ইনক্লুডেড হয়ে গেলে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে যেটা আমরা পেলাম CH3 CH2 এর হোল লাইন, C ডবল বন্ডেড ও দ্যাট ইজ অ্যালডিহাইড। এই ধরনের অ্যালডিহাইডকে আমরা এখান থেকে পেতে পারি। দিস ইজ এই ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড ভীষণ সিলেক্টিভ একটা কমপ্লেক্স মেটাল হাইড্রাইড। সিলেক্টিভলি বিভিন্ন এস্টারকে হাইড্রোলিসিস এই অ্যালডিহাইডের রিডাকশনের ক্ষেত্রে একে আমরা ইউজ করতে পারি। তো এটা গেল রিডাকশন। তিনটে রিয়াকশন আমরা এখানে কমপ্লিট করলাম। এবার আমরা চলে আসবো অক্সিডেশন রিয়াকশনে। তো অক্সিডেশন রিয়াকশনগুলোর ভিতরে একদম ফার্স্ট যে অক্সিডেশন রিয়াকশন, দিস ইজ কল্ড ওয়েকার প্রসেস। ওয়েকার প্রসেসে কোনো একটা সিস্টেমকে কিভাবে অক্সিডাইজ করা সম্ভব? দেখো এক্ষেত্রে যদি আমি সাবস্ট্রেট হিসাবে ওয়েকার প্রসেসের একটা অ্যালকিন ইজ দ্য সাবস্ট্রেট, অ্যালকিন ইজ দ্য যদি সাবস্ট্রেট হয়, একদম সিম্পলিস্ট অ্যালকিন হিসেবে আমি ইথিলিনকে চুজ করেছি। এখানে রিয়েজেন্ট হিসাবে কি দেওয়া আছে? PDCl2, H2O,
CuCl2 প্রেজেন্স অফ অক্সিজেন। অর্থাৎ রিয়েজেন্ট হিসেবে আমাকে এখানে মনে রাখতে হবে এতগুলো রিয়েজেন্ট, যে PdCl2, প্যালাডিয়াম ক্লোরাইড, H2O জল, CuCl2 অ্যান্ড অক্সিজেন। এবার এখানে বলে রাখি যেহেতু এটা অক্সিডেশন প্রসেস, তাহলে এখানে মেন রিয়েজেন্ট কিন্তু অক্সিজেন। এরা এক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে একে অক্সিডাইজ করতে সাহায্য করে। এবার এই রিয়াকশনটা কিন্তু জটিল মেকানিজমের থ্রু দিয়ে ঘটে, এটা ভীষণই বড় সড়ো মেকানিজম, জটিল মেকানিজম, যেটা তোমাদের বুঝতেও খুব একটা সুবিধা হবে না। আমি সেই জন্য মেকানিজমের ভিতরে না গিয়ে আমি যেটা মনে রাখার জন্য যেটা দরকার সেটা শুধু বলে দেবো। দেখুন, যখনই কোনো অ্যালকিন সিস্টেমে আমি এই টোটাল রিয়েজেন্টটাকে ইউজ করব, এই রিয়েজেন্টটা তুমি মনে রাখবে বেসিক্যালি কি করবে, এই অ্যালকিনের ডবল বন্ডটাকে খুলবে, খুলে একটা কার্বনে এই কার্বনের সাথে এই কার্বনের যে ডবল বন্ড রয়েছে এটা খুলে দিয়ে এই কার্বনে একটা হাইড্রোজেন অ্যাটম আর এই কার্বনে একটা OH গ্রুপকে ঢোকাবে। এখানে কি করবেন, এখানে এই ডবল বন্ডটাকে খুলে দিয়ে এইখানে একটা হাইড্রোজেন ঢোকাবে আর এখানে এই কার্বনে একটা ডবল বন্ড ওকে নিয়ে আসবে, OH না, ডবল বন্ড ও যদি নিয়ে আসে, অর্থাৎ প্রান্তীয়, তার মানে এই কার্বনে দেখো তো ডবল বন্ড ও CH2, অর্থাৎ এই কার্বনে একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাইড্রোজেন কমে গিয়ে এইখানে এই অক্সিজেনটা এখানে ডবল বন্ডেড ওয়ের আকারে এই কার্বনের প্রান্তীয় কার্বনে যুক্ত হবে, এইখানে একটা হাইড্রোজেন চলে আসবে। তাই অর্থাৎ যে কোনো একটা কার্বনে ডবল বন্ড ও এলো, অন্য কার্বনে এই হাইড্রোজেনটা সরে গিয়ে এই কার্বনে লেগে গেল। দিস ইজ দ্য প্রোডাক্ট, অর্থাৎ CH3 C ডবল বন্ডেড OH, দিস ইজ দ্য অ্যালডিহাইড, রিকোয়ার্ড অ্যালডিহাইড। কিন্তু এই প্রসেসটার একটা কি আছে না, এই প্রসেসে যদি আমি অ্যালকেন হিসাবে ইথিলিনকে ইউজ করি তখন অ্যালডিহাইড পেতে পারি, কিন্তু অন্য যে কোনো অ্যালকিনের ক্ষেত্রে আমরা কিন্তু আর অ্যালডিহাইডকে পাবো না। তখন আমার প্রোডাক্ট হিসাবে কিটোন বেরিয়ে আসতে পারে। অর্থাৎ আমি যদি এই ধরনের অ্যালডিহাইডকে চুজ করি, CH3 CH ডবল বন্ড CH2, এই অ্যালডিহাইডে এই রিয়েজেন্ট ইউজ করি, তাহলে সব সময় আমাকে মনে রাখতে হবে এই অক্সিডেশন প্রসেসে ডবল বন্ডেড ও হিসাবে যেটা আসছে সেটা যখন অ্যালকিনটা এরকম সিম্পল অ্যালকিন তাহলে প্রান্তীয় কার্বনে আসবে, কিন্তু যখন আনসিমেট্রিক্যাল হয়ে যাবে তখন কিন্তু এই মাঝের কার্বনে ডবল বন্ড ওটা তৈরি হবে। অর্থাৎ এই রকম সাবস্ট্রেট যদি আমি চুজ করি তাহলে এই ক্ষেত্রে দেখো প্রোডাক্ট হিসাবে CH3, তাহলে সি এর সাথে ডবল বন্ডেড অক্সিজেনটা এই কার্বনের সাথেই যুক্ত হবে আর এইটা CH3 হয়ে যাবে। তার ফলে এখানে প্রোডাক্ট হিসাবে আমি কিটোন পেয়ে যেতে পারি। অর্থাৎ ওয়েকার প্রসেসকে আমি জেনারেলি বলতে পারি তাহলে এটা এমন একটা প্রসেস যার দ্বারা অ্যালডিহাইড কিটোন উভয়ই পাওয়া সম্ভব। কখন অ্যালডিহাইড পেতে পারি, যখন ইথিলিনকেই একমাত্র সাবস্ট্রেট হিসেবে নেব তখন এক্ষেত্রে অ্যালডিহাইড, যখন ইথিলিন ছাড়া অন্য যে কোনো অ্যালকিন নেব তখনই প্রোডাক্ট হিসাবে আমরা কিটোনকে পেতে পারি। তার মানে ভীষণ সিম্পলি যদি আমি রিয়াকশনটাকে বুঝতে চাই তাহলে আমাকে বলতে হবে যে ডবল বন্ড কার্বন কার্বন ডবল বন্ড সিস্টেমে ডবল বন্ডটা খুলে যাবে, একটা কার্বনে ডবল বন্ড ও আসবে, অন্য কার্বনে ওই যে ডবল বন্ড ও এলো যে কার্বনে সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে অন্য কার্বনে জুড়ে যাবে। দিস ইজ দ্য প্রসেস। এবার কখন কোনটাতে জুড়বে, সিম্পল অ্যালকিনের ক্ষেত্রে যে কোনোটাই জুড়ে যেতে পারে ইথিলিনের ক্ষেত্রে, কিন্তু আনসিমেট্রিক্যাল টাইপের অ্যালকিন হলে সবসময় ডবল বন্ডটা মাঝের কার্বনে তৈরি হবে। এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে ওয়েকার প্রসেসে অ্যালডিহাইড কিটোন যে কোনো অ্যালকিনই দিক না কেন আমার পক্ষে তৈরি করা সম্ভব। ক্লিয়ার? তো আমরা বেরিয়ে চলে এলাম ওয়েকার প্রসেস থেকে। নেক্সট যে প্রসেস, দিস ইজ অক্সো প্রসেস। This is called OXO process. OXO প্রসেসের ক্ষেত্রে এক্ষেত্রেও আমার কি
সাবস্ট্রেট হিসেবে আমরা এক্ষেত্রেও ব্যবহার করব কোন একটা অ্যালকিনকে। তাহলে এক্ষেত্রেও আমার অ্যালকিন ইজ দ্য সাবস্ট্রেট, দ্যাট ইজ আমরা ইথিলিনকে সাবস্ট্রেট হিসেবে ইউজ করতে পারি। H2C ডবল বন্ড CH2। তো রিয়েজেন্টের ক্ষেত্রে কি? রিয়েজেন্ট হচ্ছে CO প্লাস H2 in presence of CO whole 4 তার হোল 2। তো এটাকে আমাকে মনে রাখতে হবে, এই অক্সো প্রসেসে যখন আমরা অ্যালডিহাইডকে তৈরি করতে চাইছি, এক্ষেত্রে রিয়েজেন্ট কি? অক্সো প্রসেসের ক্ষেত্রে রিয়েজেন্ট হচ্ছে আমার CO H2 আর COর হোল 4 হোল 2টা যেটা, সেটা আমার এক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে। তো ডিফারেন্সটা অক্সো প্রসেসের সাথে ওয়েকার প্রসেসের সামান্য ডিফারেন্স রয়েছে। ওয়েকার প্রসেসে যে প্রবলেমটা ক্রিয়েট হয়ে গিয়েছিল, যে ওয়েকার প্রসেসে শুধুমাত্র আমরা অ্যালকিন হিসাবে ইথিলিনকে নিলেই অ্যালডিহাইড পাই, অন্য যে কোনো অ্যালকিনের ক্ষেত্রে আমরা কিটোন পাবো। সমস্যাটা এক্ষেত্রে সলভ হবে। এক্ষেত্রে যে ধরনের অ্যালডিহাইডই নিই না, মানে অ্যালকিন নিই না কেন, সবার থেকেই অ্যালডিহাইড তৈরি করা সম্ভব। তো রিয়াকশন কিভাবে হতে পারে? তো প্রথমেই দেখো, এই পার্টিকুলার প্রসেসের সাথে ওয়েকার প্রসেসের ডিফারেন্স, এখানে CO আর H2 এই দুজনা মিলে কি করতে পারে? এই দুজনে মিলে প্রথমে আমাকে মনে রাখার জন্য করতে হবে সি ডবল বন্ডেড ও এইচ, অর্থাৎ একটা CHO গ্রুপ তৈরি করে ফেলবে এই CO আর H2 নিজেদের ভিতর বিক্রিয়া করে। এই CHO গ্রুপটা এবার একটা কার্বন কার্বন যে ডবল বন্ড রয়েছে, এই ডবল বন্ডে গিয়ে যুক্ত হবে। তো কোথায় যুক্ত হবে না, এখান থেকে একটা হাইড্রোজেন অন্য কার্বনে সরে যাবে আর এই কার্বনে গিয়ে CHOটা গিয়ে জুড়ে যাবে। যদি জুড়ে যায়, তার মানে এটাই অক্সো প্রসেসের সাথে ওর ডিফারেন্স। এখানে কি CHO গোটা গ্রুপটা এসে জুড়ছে, তার মানে কার্বন অ্যাটমের সংখ্যা একটা বেড়ে যাচ্ছে এই প্রসেসের ক্ষেত্রে। তাহলে এই CHO গ্রুপটাকে আমি এই দুটোর ভিতরে যে কোনো একটা কার্বনের মধ্যে যদি লাগাতে চাই, তাহলে দেখো H2C CH C ডবল বন্ডেড OH, এইখানের হাইড্রোজেনটাকে খুলে এনে এখানে লাগিয়ে দিই। দিস ইজ দ্য প্রোডাক্ট। অক্সো প্রসেসের ক্ষেত্রে এটাই আমার কাছে প্রোডাক্ট। ক্লিয়ার? তার মানে মনে রাখার উপায় হচ্ছে, এই অক্সো প্রসেসে COH2 নিজেদের ভিতরে বিক্রিয়া করে CHO গ্রুপ তৈরি করবে। CHO গোটা গ্রুপটা গিয়ে এই ডবল বন্ডের যে কোনো একটা কার্বনে গিয়ে অ্যাড হবে, আর ওই যে কার্বনে অ্যাড হচ্ছে ওই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে পাশের কার্বনে শিফট হবে। তো দিস ইজ দ্য অক্সো প্রসেস। এবার এই ক্ষেত্রে যদি আমি অ্যালকিন হিসাবে অন্য অ্যালকিনকে চুজ করি, মানে অ্যালকিন হিসাবে যদি আমি এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনকে চুজ করি, ধরো CH3 অ্যালকিনকে যদি আমি চুজ করি, কোনো বাছি, তাহলে এই ক্ষেত্রে এই রিয়েজেন্টের প্রেজেন্সে এই অ্যালকিনের ডিফারেন্সটা কি করবে? মেকানিজম ওয়াইজ তো ভীষণ জটিল মেকানিজম, কিন্তু আমি তোমাকে যেভাবে বললাম সেভাবে তুমি যদি মনে রাখো, তাহলে কি হবে? একটা CHO গ্রুপ তৈরি হবে। CHO গ্রুপটা যে কার্বনে লাগবে, উল্টো ওই কার্বন থেকে হাইড্রোজেনটা এসে উল্টো দিকের কার্বনে লেগে যাবে। তার মানে এবার CHO গ্রুপটা এই ধরনের আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কোথায় লাগতে পারে? এখানেও লাগতে পারে, এখানেও লাগতে পারে। তার মানে দু ধরনের প্রোডাক্ট এক্ষেত্রে আমার বেরিয়ে আসতে পারে। কি কি না, CH3 CH CHO CH3 এটা প্লাস CH3 CH2 CH2 CHO, তাহলে এটাও হতে পারে, এই দুটোই হতে পারে। এবার এদের ভিতর কোনটা মুখ্য প্রোডাক্ট, কোনটা মেজর মাইনর প্রোডাক্ট, বা কোনটা মেজর কোনটা মাইনর, সেটাকে যদি আমাকে দেখতে হয়, তাহলে এক্ষেত্রে আমরা সর্বদাই দেখব CHO গ্রুপ অলওয়েজ প্রেফার করবে এই ধরনের আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে এই প্রান্তীয় কার্বনের ধারের কার্বনের লাগাতে প্রেফার করবে। তার ফলে দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মাইনর প্রোডাক্ট। তাহলে যদি আমাকে অক্সো প্রসেসের ক্ষেত্রে এই ধরনের আনসিমেট্রিক্যাল অ্যালকিন দিয়ে প্রোডাক্ট বানাতে বলে বা প্রোডাক্ট চাই, তাহলে ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা পাবো যখন CHO গ্রুপটা প্রান্তীয় কার্বনের সাথে এসে যুক্ত হবে, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এই গেল আমার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে
কি না অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে এই তিনটে প্রসেস, দ্যাট ইজ ওয়েকার প্রসেস অ্যান্ড অক্সো প্রসেস। এবার অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটোন প্রিপারেশনের ক্ষেত্রে, এই অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে কয়েকটা প্রসেস আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা একটু চোখ রাখবো। চলো, ফার্স্ট যে রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট যে রিয়াকশন, দিস ইজ কল্ড এটার্ড রিয়াকশন। এটার্ড রিয়াকশন। এই এটার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি সাবস্ট্রেট হিসেবে কি চুজ করেছিলাম, বলেইছিলাম যে টলুইন ইজ দ্য সাবস্ট্রেট, CH3। এই ক্ষেত্রে রিয়েজেন্ট হিসেবে কি নেব, ভীষণই গুরুত্বপূর্ণ একটা রিয়েজেন্ট এবং রিয়াকশনটাও ভীষণ গুরুত্বপূর্ণ। দিস ইজ কল্ড ক্রোমিল ক্লোরাইড, CrO2Cl2। ক্রোমিল ক্লোরাইডকে CH2 সলভেন্টে, অর্থাৎ CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড, একে কার্বন ডাইসালফাইড সলভেন্টের মধ্যে যদি, অবশ্যই দু অণু ক্রোমিল ক্লোরাইড লাগে এখানে, যদি নিয়ে রিয়াকশনটাকে অক্সিডেশন ঘটানোর চেষ্টা করি, তাহলে এই কার্বন থেকে দুটো হাইড্রোজেন সরে গিয়ে কি হবে না, এই কার্বন থেকে দুটো হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে OCrCl2OH, অর্থাৎ এক্ষেত্রে অ্যাট ফার্স্ট CH2 একটা O এর দ্বারা জুড়লো আর একটা OH এর হোল টু, এইরকম একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, মানে এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করতে পারে বা অক্সিডেশন প্রোডাক্ট তৈরি করতে পারে ক্রোমিল ক্লোরাইড। এরপরে যেটা ঘটবে দেখো, নেক্সট স্টেপে যদি আমি হাইড্রোলিসিস করি H2O দিয়ে, এই হাইড্রোলিসিসের ফলে জলটা দুবার এই কার্বন সেন্টারে অ্যাটাক করে একে দুবার বার করে দেবে। তার ফলে এই কার্বনে কি তৈরি হবে, দুটো OH গ্রুপ, অর্থাৎ CH, এই কার্বনে জল একে অ্যাটাক করে এই দুটোকে দুবার বার করবে, দুটো OH গ্রুপ এখানে ঢুকে যাবে। একই কার্বনে দুটো OH গ্রুপ কখনো থাকা সম্ভব নয়, সঙ্গে সঙ্গে এক অণু জল হয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে এদের মাঝে ডবল বন্ড তৈরি করবে, দ্যাট ইজ CHO, CH ডবল বন্ড। এই ধরনের অ্যারোমেটিক অ্যালডিহাইড এখান থেকে তৈরি হয়ে যেতে পারে এই বিশেষ রিয়েজেন্টের দ্বারা। অর্থাৎ আমি যদি ক্রোমিল ক্লোরাইডকে ইউজ করি, ক্রোমিল ক্লোরাইডের সাথে রিয়াকশন ঘটার ফলে এখানে OCrCl2OH এর হোল2 তৈরি করছে। নেক্সট স্টেপে H2O দ্বারা রিয়াকশনের ফলে, মানে হাইড্রোলিসিসের ফলে ফাইনালি আমরা এই প্রোডাক্টটাকে পেতে দেখব। ক্লিয়ার? তো এই রিয়াকশনটা আরো একটা রিয়েজেন্টের প্রেজেন্সে ঘটানো সম্ভব, সেম রিয়াকশন সেম প্রোডাক্ট আরো একটা রিয়েজেন্টের দ্বারা ঘটানো সম্ভব। দিস ইজ কল্ড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্রবণে CrO3। অর্থাৎ এই একই রিয়াকশন থেকে আমরা একই প্রোডাক্ট এক্সপেক্ট করতে পারি এটার্ড রিয়াকশনের বাইরে গিয়ে, কি না, এটার্ড রিয়াকশনের বাইরে গিয়ে এখানে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড O হোল টু O CrO3, এর প্রেজেন্সে এটাকে দিই, যদি এখানে দিই ঠিক একই রকম ভাবে আগের ক্ষেত্রে যেটা হয়েছিল, এই ক্ষেত্রেও CHO CO CH3 হোল টু, একই রকম ভাবে এইরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে। এইটা কি হবে, এটাকে যদি আমরা ডাইলিউট H2SO4 দিয়ে হাইড্রোলিসিস করি, ডাইলিউট H2SO4 হাইড্রোলিসিসের ফলে মানে এখানে দু অণু ওই একই জিনিস বেরিয়ে চলে যাবে, দু অণু OH এখানে চলে আসবে, সেটা ফাইনালি জল বার করে দিয়ে CH ডবল বন্ডেড CH তে রূপান্তরিত হবে।
অর্থাৎ এই একই প্রোডাক্টে আমরা আসতে পারি এই দুটো রিয়েজেন্টকে ইউজ করে। ক্লিয়ার? তো চলে এসো নেক্সট, এটা ইম্পর্টেন্ট রিয়াকশন দিস কোথা থেকে না, আরো একটা অ্যারোমেটিক অ্যালডিহাইডকে আমরা এক্ষেত্রে বানাতে পারি। দেখো, দিস ইজ সমলেট রিয়াকশনের দ্বারা। সমলেট রিয়াকশন দ্যাট ইজ বেঞ্জাইল ক্লোরাইড, এক্ষেত্রে আমার সমলেট রিয়াকশন, দিস ইজ নেম রিয়াকশন, ইম্পর্টেন্ট রিয়াকশন, দ্যাট ইজ বেঞ্জাইল ক্লোরাইড। ওয়ান স্টেপ ট্রান্সফরমেশনে এই সমস্ত রিয়াকশনগুলো সমলেট রিয়াকশন। এক্ষেত্রে কি CH2Cl is the substrate। রিয়েজেন্ট হিসাবে এক্ষেত্রে কি ইউজ করা হবে? রিয়েজেন্ট হিসাবে এক্ষেত্রে ইউজ করা হবে হেক্সামিথিলিন টেট্রামিন, দ্যাট ইজ CH2 এর হোল 6N4। হেক্সামিথিলিন CH2 এর হোল 6N4। হেক্সামিথিলিন টেট্রামিনকে দিয়ে যদি আমরা রিফ্লাক্স করি এবং ফাইনালি একে যদি লঘু HCl, এটাকে রিফ্লাক্স, তারপরে ডাইলিউট HCl দিয়ে ডিস্টিলেট করি, পাতন করি, এই টোটাল প্রসেসটাতে এখান থেকে আমরা কিন্তু প্রোডাক্ট হিসাবে CH অর্থাৎ বেঞ্জালডিহাইড পেতে পারি। অর্থাৎ এই একটা স্টেপ, সিঙ্গেল স্টেপ হাফ নম্বরের ট্রান্সফরমেশনের জন্য এই রিয়াকশনটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে তোমাকে এরকম দিয়ে দেবো বেঞ্জাইল ক্লোরাইড, দিয়ে এই রিয়েজেন্টটাকে দিয়ে দিলাম, তাহলে ফাইনালি কি প্রোডাক্ট হবে সেটা আমাদের থেকে লিখতে হবে। তাহলে CH2 হোল 6N4 দ্যাট ইজ হেক্সামিথিলিন টেট্রামিন, এর প্রেজেন্সে রিফ্লাক্স করতে হবে অ্যাট ফার্স্ট, তারপরে ডাইরেক্ট HCl এর প্রেজেন্সে স্টিল ডিস্টিলেট করতে হবে, পাতন করতে হবে। যদি করি তাহলে এক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট হিসেবে এরকম একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড পেতে পারে। ক্লিয়ার? তো অক্সিডেশন প্রসেসগুলো আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। নেক্সট যে দুটো রিয়াকশন আমার বাকি রইল সেটা হচ্ছে কি অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রিপারেশনে, সেটা হচ্ছে দুটো নেম রিয়াকশন। ফার্স্ট গটারম্যান রিয়াকশন, গটারম্যান রিয়াকশন, অ্যান্ড সেকেন্ড গটারম্যান-কচ রিয়াকশন। এই দুটো রিয়াকশন আমাদের অলরেডি পড়া রিয়াকশন, ক্লাস 11-এ আমরা পড়েছি। তো কিভাবে এটা আমাদের কাছে একবার জাস্ট চোখ বুলিয়ে নিই। বেসিক্যালি দিস রিয়াকশন ইজ অ্যারোমেটিক। 11-এ আমরা কোন পোর্শনে পড়েছি না, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হিসাবে এই দুটো রিয়াকশনকে দেখেছিলাম। অর্থাৎ আমরা যদি বেঞ্জিনকে সাবস্ট্রেট হিসেবে চুজ করি, এই সাবস্ট্রেট যখন আমি গটারম্যান রিয়াকশন ঘটাবো তখন রিয়েজেন্ট হিসেবে কি দেবো? HCl in presence of AlCl3। যদি আমি এটা দিই তাহলে এক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে কি এই টোটাল রিয়েজেন্টটার কাজ হচ্ছে একটা ইলেকট্রোফাইল জেনারেট করা, যে ইলেকট্রোফাইলটা এই অ্যারোমেটিক সিস্টেমে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের দ্বারা জুড়ে যেতে পারে। এবার কি ইলেকট্রোফাইল এক্ষেত্রে তৈরি হবে? ধরো HCl মানে হচ্ছে HC ট্রিপল বন্ড N, একে যখন আমি HCl এর প্রেজেন্সে রাখবো, HCl থেকে কি আসবে? H প্লাস Cl মাইনাস। এবার এই H প্লাস আর Cl মাইনাসটা এই ট্রিপল বন্ড খুলে গিয়ে এই কার্বনের Clটা এইখানে Hটা জুড়ে যাচ্ছে, দ্যাট ইজ C ডবল বন্ডেড NHCl। এটা কখন আসবে? যখন HCl এর সাথে যুক্ত হবে তখন এটা তৈরি হবে। একে যখন আমরা LCl3 প্রেজেন্সে রাখবো তখন কি হবে? LCl3 এই ক্লোরিনটা যে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, করার ফলে ক্লোরিন যখনই অ্যাটাক করবে তখন এই ক্লোরিনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে বন্ডটা ভেঙে যাবে, এর মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হবে। অর্থাৎ HC প্লাস ডবল বন্ড NH, দিস ইজ আ রিকোয়ার্ড ইলেকট্রোফাইল। এইটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। এই গোটা রিয়েজেন্টটা ইলেকট্রোফাইলটাকে জেনারেট করে। এই ইলেকট্রোফাইলটা কি করে? এই ইলেকট্রোফাইলটা নেক্সট স্টেপে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে একে অ্যাটাক করে জুড়ে যায়।
তার ফলে বেঞ্জিন সিস্টেমে কি হয়ে যায়, CH ডবল বন্ড NH। এইটাকে দেখো এখানে CH ডবল বন্ড NH সিস্টেম চলে আসছে। এই সিস্টেমকে যদি আমরা হাইড্রোলিসিস করতে পারি তাহলে ডবল বন্ড NH সিস্টেম হাইড্রোলিসিসে আফটার হাইড্রোলিসিস CH ডবল বন্ড ওতে রূপান্তরিত হতে পারে। তো ফাইনালি আমরা এখান থেকে বেঞ্জালডিহাইড পেতে পারি এজ এ প্রোডাক্ট হিসেবে। দিস ইজ দ্য গটারম্যান রিঅ্যাকশন and second step is the Goterman-Koch reaction. সেম একই প্রসিডিওর একই মেকানিজমে ঘটা রিঅ্যাকশন, শুধুমাত্র ইলেকট্রোফাইলটাকে অন্য রিয়েজেন্ট দিয়ে তৈরি করা। তো Goterman-Koch রিঅ্যাকশন আমরা কি দেখব, তো Goterman-Koch রিঅ্যাকশনে দেখো এখানে যদি আমরা এরকম একটা বেনজিনকে নিই সাবস্ট্রেট হিসেবে, এর সাথে রিয়েজেন্ট কি CO HCl in presence of NCl3। এবার এই ক্ষেত্রে পুরো রিয়েজেন্টের কাজ একটা ইলেকট্রোফাইল জেনারেট করা, যেটা অ্যারোমেটিক সিস্টেম অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের দ্বারা যুক্ত হয়ে প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্ট তৈরি করবে। তো এই ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা কি তৈরি হবে, COC ট্রিপল বন্ডেড O প্লাস মাইনাস প্লাস এই যে HClটা কি তৈরি করছে, H প্লাস Cl মাইনাস। তাহলে প্রথমে এই মাইনাসটা H প্লাসটাকে ধরলে কি হলো, C ট্রিপল বন্ড H O প্লাস। নেক্সট স্টেপে এই Cl মাইনাসটা এই কার্বনে গিয়ে যখন অ্যাটাক করবে তখন এইটা খুলে এর মাথায় চলে যাবে। আলটিমেটলি এখান থেকে পেলাম HCCl ডবল বন্ডেড। এই প্রোডাক্ট আমরা ইনিশিয়ালি এই রিয়েজেন্টের নিজেদের ভিতর বিক্রিয়া দ্বারা তৈরি হলো। রিঅ্যাকশন মিডিয়াম যখন LCl3 রয়েছে, এই LCl3টা লুইস অ্যাসিডের মতো যদি কাজ করে তাহলে এই ক্লোরিন তার লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করার সাথে সাথে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হবে, দ্যাট ইজ HC ডবল বন্ডেড O প্লাস। দিস ইজ দ্য ইলেকট্রোফাইল। Goterman-Koch রিঅ্যাকশন এটা আমার কাছে ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা ওই সিস্টেমে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের দ্বারা অ্যাটাক করবে, করে জুড়ে যাবে। আলটিমেটলি CHO বেঞ্জালডিহাইড is the product CHO। তো দিস ইজ দ্য সিনথেসিস অফ ইন্ডিভিজুয়াল অ্যালডিহাইড ইন্ডিভিজুয়াল অ্যালডিহাইডের সিনথেসিস মোটামুটি এগুলোই। তো আজ আমরা অ্যালডিহাইড এবং কিটোনের টোটাল কমপ্লিট প্রিপারেশনটাকে কমপ্লিট করলাম। নেক্সট দিন থেকে আমরা তার প্রপার্টিকে পড়তে থাকবো। তো নেক্সট ক্লাসে আমরা তার ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করবো। ওকে।